হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 9-এর ভাষাপাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এখন আমরা কি পড়া করছি? পাঠ্য বিষয় খুঁটিয়ে, তাই তো? এই বই থেকেই এর আগেও আমি 4টে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। তো চলো আমরা আজকের পড়া শুরু করছি। আগের দিন আমরা এই অবধি পড়ে নিয়েছিলাম, দেখে নাও পেজটা। আজকে আমরা পড়া শুরু করছি এই টপিক থেকে। স্পর্শ ধ্বনিগুলির শ্রেণী বিভাগ করা হয় জীব যেখানে স্পর্শ করে সেই জায়গার নাম অনুযায়ী, তাই তো? এই যে একটা ছক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়। ব্যঞ্জন ধ্বনি, এই যে ক, খ, গ, ঘ, উঙ্গ, চ, ছ, বর্জ, ঝ, পিঠফলা অঙ্গ, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এগুলো সব কি কি বর্ণ? এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? এবার এই যে বর্ণগুলো রয়েছে ক, খ, গ, ঘ, উঙ্গ, স্পর্শের স্থান যখন আমরা এগুলো উচ্চারণ করছি, ক, ঠিক আমাদের মুখের কোন স্থানটা স্পর্শ করছে সেই স্পর্শের স্থানের নামটা এখানে দেওয়া রয়েছে এই সারিতে। আর এই যে ক, খ, গ, ঘ, উঙ্গ, এদের কি নামে ডাকা হয় বা কি নামে পরিচিত? কণ্ঠ ধ্বনি। আর এরা কি বর্গ বলে পরিচিত? ক বর্গ। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসতেই পারে যে ক বর্গের উদাহরণগুলি লিখো। তখন হয়ে যাবে ক, খ, গ, ঘ, উঙ্গ। বা ক, খ, গ, ঘ, উঙ্গ এদের কি ধ্বনি বলা হয়? কণ্ঠধ্বনি। আরও অন্যরকমভাবে প্রশ্ন আসতে পারে যে কণ্ঠধ্বনির উদাহরণগুলি লিখো। তখন উত্তর হয়ে যাবে এগুলো। বা এর মধ্যে দুটো দিল ক আর ঘ, এই দুটো দিল, দিয়ে বললো এগুলো কি ধ্বনি, তাই তো? এই দুটো কি ধ্বনি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কণ্ঠ ধ্বনি। সবগুলো ঠিক একই রকমভাবে পড়ে নিবে, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। ক, খ, গ, ঘ, উঙ্গ স্পর্শের স্থান কি বলে রয়েছে এখানে? এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের পশ্চাৎ ভাগ কণ্ঠ স্পর্শ করে। আর নাম কি বলেছে এর? কণ্ঠধ্বনি। আর কি বর্গ বলছে? ক বর্গ, ঠিক আছে? এটা দেখে নাও। চ, ছ, বর্গীয় জ, ঝ, পিঠফলা অঙ্গ স্পর্শের স্থান কি? এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের মধ্যভাগ তালু স্পর্শ করে। এগুলো বা এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের মুখের কোন অংশটাতে স্পর্শ করছে, তাই তো? জিভ। কি বলছে? এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের যে মধ্যভাগ রয়েছে, আমাদের মুখের ভেতরের যে জিভের মধ্যভাগটা রয়েছে সেটা কাকে স্পর্শ করছে? তালুকে। ঠিক মুখের উপরের যে অংশটাকে থাকে সেটাই হচ্ছে তালু, ঠিক আছে? আর এটার নাম কি বলা রয়েছে? তালব্য ধ্বনি। যেহেতু এই বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের জিভ বা জিভের মধ্যভাগ তালুকে স্পর্শ করছে, তাই এর নামকরণ করা হয়েছে তালব্য ধ্বনি। আর এটা কি বর্গ নামে পরিচিত? চ বর্গ। পরেরটা দেখে নাও। ট, ঠ, ড,
ঢ মূর্ধন্য। স্পর্শের স্থান, এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উল্টিয়ে মূর্ধায় স্পর্শ করে, ঠিক আছে? যেমন ট, ঠ, দেখো তোমাদের জিভের যে সামনের দিকের অংশটা রয়েছে সেটা দেখো ঠিক উল্টে যাবে, দিয়ে মূর্ধাকে স্পর্শ করবে। ট, ঠ, নিচের দিকে চলে যাচ্ছে, তাই তো? ট উল্টাচ্ছে তো জিভটা, ঠিক সেই বিষয়টা এখানে বলা রয়েছে। আর এই যে 5টি বর্ণ, এর কি নাম দেওয়া রয়েছে? মূর্ধন্য বর্ণ। যেহেতু এই বর্ণগুলি বা ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভের অগ্রভাগটি উল্টিয়ে মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সেই কারণেই এর নামকরণ করা হয়েছে মূর্ধন্য ধ্বনি। আর এটা কি বর্গ বলে পরিচিত? ট বর্গ। যেহেতু ট দিয়ে শুরু হয়েছে তার জন্য এর নাম ট বর্গ। এটা যেমন ক দিয়ে শুরু হয়েছে তার জন্য এটার নাম ক বর্গ। এটা চ দিয়ে শুরু হয়েছে তার জন্য এটার নাম কিন্তু চ বর্গ। দেখতে পাচ্ছ? শর্টকাটে মনে রাখবে। দেখো গোল করে ঘিরে দিলাম, ঠিক আছে? এত জটিলভাবে কোনো বিষয়কে নিবে না, ব্যাকরণ ভীষণই সহজ। যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তো খুবই সহজ, আর যদি বুঝতে না পারো তো ভীষণই কঠিন, ঠিক আছে? এই লাইনটা দেখে নাও। ত, থ, দ, ধ, দন্তান্ন, এই বর্ণগুলি স্পর্শ স্থান কি বলেছে? এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ দাঁত দন্তমূল স্পর্শ করে, তাই এদের কি বলা হয়? দন্তধ্বনি। কি বলছে? এই যে বর্ণগুলি রয়েছে 5টি, এই 5টি বা এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভের যে অগ্রভাগ মানে সামনের দিকের যে জিভের অংশটা, আমাদের জিভটা অনেকটাই, তাই তো? সেখান থেকে যে সামনের অংশটা, অগ্রভাগ বলতে সামনের অংশটা, দাঁত বা দন্ত, দাঁত তো বোঝোই সবাই, দাঁত বা দন্তমূলকে স্পর্শ করে, তাই এর নামকরণ কি বলা হয়েছে? দন্তধ্বনি। আর এটা কি বর্গ? ত বর্গ। এই যে ত, প্রথমে এখানেও রয়েছে কিন্তু ত, বোঝাতে পেরেছি? তারপরে রয়েছে এই বর্ণগুলি প, ফ, ব, ভ, ম। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটি পরস্পরকে স্পর্শ করে। তো কি বলছে? আমাদের মুখের বাইরের যে ঠোঁট কি ভেতরের অংশে রয়েছে? মুখের মধ্যে নেই, বাইরের অংশে রয়েছে ঠোঁট দুটি। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটি পরস্পরকে স্পর্শ করে, তাই এদের কি বলা হয়েছে? ওষ্ঠধ্বনি। আর এদের কি বর্গ বলে পরিচিত? প বর্গ। এই যে প্রথমে রয়েছে প, এটা প দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটার নাম প বর্গ। এটা ক দিয়ে শুরু হয়েছে, এটার নাম ক বর্গ। এটা চ দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটার নাম চ বর্গ। এটা ট দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটার নাম ট বর্গ। এটা ত দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটার নাম ত বর্গ। আর এটা প দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এটার নাম প বর্গ। বোঝাতে পেরেছি? আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের প্যারাটা দেখে নাও। উপরের শ্রেণী বিভাগটি খেয়াল করলে দেখা যাবে এটি করা হয়েছে প্রধানত উচ্চারণ স্থানের উপর জোর দিয়ে। অতি অবশ্যই আমরা যে ছকটা পড়েছি সেটার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে উচ্চারণ স্থান ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ দিক আছে। সে দুটো কি কি? 1 শ্বাসবায়ুর পরিমাণ, আর 2 স্বরতন্ত্রীর পরিমাণ, ঠিক আছে? প্রথমে এই যে শ্বাসবায়ুর পরিমাণ ভাগটা পেয়েছি সে সম্পর্কে আমরা বিস্তারিত এখানে পড়ে নিই। দেখতে পাচ্ছ পড়া দেওয়া রয়েছে।
শ্বাসবায়ুর পরিমাণের উপর নির্ভর করে স্পর্শধ্বনির শ্রেণীবিভাগ করা হয়। যে ব্যঞ্জনধ্বনিগুলির ক্ষেত্রে শ্বাসবায়ুর পরিমাণ বেশি লাগে তাদের মহাপ্রাণধ্বনি বলা হয়। আর যেসব ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণে শ্বাসবায়ু কম লাগে তাদের অল্প প্রাণধ্বনি বলা হয়। এই দুটো ভীষণই ইম্পর্টেন্ট। প্রায় ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফাইনাল এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে যে মহাপ্রাণধ্বনি কাকে বলে বা অল্প প্রাণধ্বনি কাকে বলে এবং তাদের উদাহরণ। যেমন অল্প প্রাণধ্বনির উদাহরণ এখানে দেওয়া রয়েছে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। খুব সহজভাবে এই উদাহরণগুলি তোমরা মনে রাখতে পারো যে অল্প প্রাণ ধ্বনির ক্ষেত্রে এই যে বর্গগুলো পড়লে না, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, এই যে বর্গ ক খ, যে প্রথম বর্গের প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় যে অক্ষর বা বর্ণ সেটা হচ্ছে কি অল্প প্রাণ। যেমন ক খ গ ঘ হয়, কিন্তু দেখো ক খ এর পর গ ঘ নেই, গ ঘটা রয়ে গিয়েছে কোথায়? মহাপ্রাণ ধ্বনিতে। তো প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আর প্রতিটি বর্গের তৃতীয় আর চতুর্থ বর্গ হচ্ছে বা বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঠিক সহজভাবে এটা মনে রেখে দিবে, মুখস্থ করার দরকার পড়বে না। বোঝাতে পারছি? পুনরায় আরও একবার বলে দিচ্ছি। অল্প প্রাণ ধ্বনির উদাহরণ হচ্ছে প্রতিটি বর্গের, মানে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, যে কোনোই বর্গ বলো না কেন, এই যে পড়ে রয়েছে এগুলো, এই প্রতিটি, এই যে ক বর্গের কোন বর্ণ দুটি অল্প প্রাণ ধ্বনির উদাহরণ? ক আর খ, মানে প্রথম আর দ্বিতীয়। চ বর্গের কোন দুটি অল্প প্রাণ ধ্বনির উদাহরণ? চ আর ছ। বর্গীর জ ঝ কিন্তু মহাপ্রাণ ধ্বনির। ঠিক আছে, ভালোভাবে আরো একবার বলে দিচ্ছি সংজ্ঞাটা। যে ব্যঞ্জন ধ্বনিগুলির ক্ষেত্রে শ্বাসবায়ুর, আমাদের যে মুখের ভেতরে শ্বাসবায়ু রয়েছে সেটা বেশি লাগবে তাকে মহাপ্রাণ, আর শ্বাসবায়ু অল্প লাগবে তাকে বলা হয় অল্প প্রাণ। ঠিক আছে, খুব সহজ। পরেরটাতে চলে এসো। স্বরতন্ত্রী কম্পন, এটার বিষয়ে আমরা জেনে নিব। এই যে ভাগটা আমরা পেয়েছিলাম, প্রথম ভাগ আমরা পড়ে নিয়েছি, দ্বিতীয় ভাগ আমরা এবার পড়ে নিব। ঠিক আছে, বাকযন্ত্রের আলোচনায় তোমরা জেনেছো যে শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। সেই স্বরযন্ত্রের ভিতরে থাকে দুটি পাতলা তন্ত্রী যাদের স্বরতন্ত্রী বলে। তো স্বরতন্ত্রী কাকে বলে? কি বলছে? বাকযন্ত্রের আলোচনায় তোমরা জেনেছো যে শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। সেই স্বরযন্ত্রের ভিতরে থাকা দুটি পাতলা তন্ত্রী তাদের কিন্তু স্বরতন্ত্রী বলে। দেখে নাও এখান থেকে ভালোভাবে। যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পন হয় এবং তার ফলে কণ্ঠস্বর গভীর হয় বা গম্ভীর হয় তাদের ঘোষ ধ্বনি বলে। ওখানে আমরা কি পড়েছিলাম? অল্প প্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি, তাই তো? এই জায়গাটায় কি পড়েছিলাম? অল্প প্রাণ ধ্বনি, এই যে অল্প প্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি। এখানে কি রয়েছে? অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি, একই রকম কিন্তু সহজ। আর যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময় স্বরতন্ত্রীর বিশেষ কম্পন হয় না বলে কণ্ঠস্বর গম্ভীর হয় না তাদের অঘোষ ধ্বনি বলে। কি বলছে? ঘোষ বলতে কোনো বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি আমরা যখন উচ্চারণ করছি তখন এক ধরনের গম্ভীর কণ্ঠস্বর যখন আসে তখন তাকে বলা হয় ঘোষ ধ্বনি। আর যার বর্ণ বা ধ্বনি উচ্চারণের সময় আমাদের গম্ভীর আওয়াজ আসছে না
বা কম্পন হচ্ছে না, তাদের বলা হয় অঘোষ ধ্বনি। বোঝাতে পেরেছি? উদাহরণগুলো দেখে নাও। ওখানে অল্প প্রাণ আর মহাপ্রাণে পড়েছিলাম যে অল্প প্রাণ হচ্ছে প্রতিটি বর্গের প্রথম আর দ্বিতীয়, আর মহাপ্রাণ হচ্ছে প্রতিটি বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ, তাই তো? আর অঘোষ ধ্বনিতে বলছে, দেখো ক ছিল, ক খ গ আসে, কিন্তু খটা এখানে নেই, অনুপস্থিত। কি রয়েছে? ক আর গ। আর এখানে দেখো যে খটা অনুপস্থিত ছিল, ঠিক সেই খটা এখানে রয়েছে ঘোষ ধ্বনির ক্ষেত্রে, খ আর ঘ আছে, এখানে গটা আছে, এখানে ঘটা আছে। তাহলে কি বুঝতে পারছো যে ক খ গ ঘ এই যে চারটি মানে পাঁচটি বর্ণ, এর মধ্যে দুটি এখানে রয়েছে, শুধুমাত্র খটা নেই আর ঘটা নেই। তাহলে আমরা বলবো যে প্রতিটি বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ হচ্ছে অঘোষ ধ্বনি, আর প্রতিটি বর্গের দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে ঘোষ ধ্বনি। যেমন কি বলেছে যে ঘোষ ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রের বিশেষ কম্পন হয় এবং কণ্ঠস্বর কি হয়? গম্ভীর হয়, তাই সেটা ঘোষ ধ্বনি। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ড, থ, ধ, ফ, ভ। এগুলো উচ্চারণের সময় আমাদের কণ্ঠস্বর কিন্তু কম্পন সৃষ্টি হচ্ছে প্লাস গম্ভীর হচ্ছে। আর অঘোষ ধ্বনিতে না কোনো কণ্ঠস্বর গম্ভীর হয় আর না কোনো কম্পন হয়, কিছুই হয় না, তাই তো? দেখো তোমরা নিজেরাই উচ্চারণ করো। ক, গ, চ, বর্গীর জ, ট, ঢ, ত, দ, প, ব। ঠিক আছে? তো এগুলো উচ্চারণের সময় আমাদের কণ্ঠস্বর বা স্বরতন্ত্রের কম্পন হয়নি, প্লাস কণ্ঠস্বর কিন্তু গম্ভীরও হয়নি, তাই এদের অঘোষ বলা হচ্ছে। বোঝাতে পেরেছি? এগুলো এই যে মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট, ফাইনাল এক্সামে কিন্তু প্রায়ই আসতে থাকে। তারপরে কি বলছে? প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি অর্থাৎ উঙ্গ, পিঠফলা উঙ্গ, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। কি বলছে? প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি। পঞ্চম ধ্বনি বলতে এখানটায় বুঝিয়ে দিই। এই যে বর্গ পড়েছো, ক বর্গ, ক, খ, গ, ঘ, উঙ্গ, তাই তো? এর নাম কেন ক বর্গ পড়েছে? যেহেতু ক দিয়ে শুরু হয়েছে। আর এর নাম চ বর্গ কেন হয়েছে? যেহেতু এই বর্ণগুলি চ দিয়ে শুরু হয়েছে। তো এখানে বলতে চেয়েছে যে প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ। পঞ্চম বলতে আমরা জানি 5 সংখ্যা। আমরা এবার এই যে বর্গটা রয়েছে ক বর্গ, এটা আমরা গুনি 1 2 3 4 5, তাহলে প্রতিটি বর্গের 5। এই যে বর্ণ, এই একটা 5 সংখ্যা, এই একটা 5-এর পরের সংখ্যা, এই একটা সংখ্যা, এগুলো কি বলছে? ঠিক এগুলোর কথাই বলা হয়েছে যে প্রত্যেকটি বর্গের পঞ্চম ধ্বনি। দেখে নাও, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি অর্থাৎ উঙ্গ, পিঠফলা উঙ্গ, মধ্যাহ্ন, দন্তান্ন, ম ধ্বনির উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিবরের পরিবর্তে নাসিকা গহ্বর দিয়ে বেরিয়ে আসে বলে এদের নাসিক্য ধ্বনি বলে। তো নাসিক্য ধ্বনি কাকে বলে আমরা জানলাম, এবং নাসিক্য ধ্বনির উদাহরণ হচ্ছে এগুলো: উঙ্গ, পিঠফলা উঙ্গ, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। বোঝাতে পেরেছি? এই ছকটা তারপরে দেখে নাও। তাহলে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলিকে এক নজরে দেখে
দেওয়া যাক বা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে বর্গ, পড়েছিলাম আমরা আগের পাতায় যে ক দিয়ে শুরু হয়েছিল, তাই তার নাম হয়েছিল ক বর্গ। ক বর্গ বলতে ক, খ, গ, ঘ, অঙ্গ, এগুলো হচ্ছে ক বর্গ। উচ্চারণ স্থান কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। আর এই যে অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ঠিক আছে, এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, আমি এখনই যেগুলো পড়িয়ে দিয়েছি, আমি তো মুখে বলেও দিয়েছি। পঞ্চম, এই যে নাসিক্য, এতে প্রত্যেকটি বর্গের কোন বর্ণটি হচ্ছে নাসিক্য ধ্বনির উদাহরণ? 5 সংখ্যা বা পঞ্চম ধ্বনি, তাই তো? এটা নতুন করে বোঝানোর কিছু নেই, আমি অনেকটাই বুঝিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। পরের দিন বাকি যে পড়াগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে পড়িয়ে দিব, প্লাস বুঝিয়েও দিব। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।